যে প্রতিষ্ঠান সেটাও তাদের নামে দিতে হবে। যদি না দেয় তাহলে আমার মামাকে মেরে ফেলবে। এটাই হচ্ছে আমার মামার মূল মৃত্যুর কারণ। এটার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমাদের দলীয় অবস্থান সবসময় আমরা এই সমস্ত অনাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স আছে। 5 আগস্টের পর ধর্ণা দেওয়ার পরও ব্যবসায়ীদের ক্ষেতলে মারছে বিএনপি, অভিযোগ এনসিপির। সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে রাজপথে নামতে প্রস্তুত থাকার ডাক। সন্ত্রাসীদের বিরুদ্ধে একইভাবে রাজপথে নামতে হবে। আপনারা প্রস্তুত হন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফেব্রুয়ারিতে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করলেই কেটে যাবে সব সংকট, মন্তব্য বিএনপি নেতাদের। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান। ঋণ জালিয়াতি করে অর্থ আত্মসাতের মামলায় কারাগারে আবুল বারকাত। ব্যাংক খাত ধ্বংসের কারিগর আখ্যা রাষ্ট্রপক্ষের, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি আসামি পক্ষের। দুর্নীতি আর ভুলে ভরা মেগা প্রকল্পের ব্যয় কমিয়ে চলছে নকশা পরিবর্তন, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। সময় মতো বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। দেশে প্রায় 26 লাখ গ্রাজুয়েট বেকার। শ্রমবাজারের নেতৃত্বে অল্প শিক্ষিতরা। শিল্পের সঙ্গে শিক্ষার মিল না থাকায় কারণ, পরিস্থিতি বদলাতে রাজনৈতিক সদিচ্ছায় জোর। এবং ফেনীতে প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি। পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষতচিহ্ন, দুর্ভোগে লাখো মানুষ। পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে বাঁধ। এমন কিছু তারা প্রস্তাব জানায় আমার মামাকে, তার যে প্রতিষ্ঠান সেটাও তাদের নামে দিতে হবে। যদি না দেয় তাহলে আমার মামাকে মেরে ফেলবে। এটাই হচ্ছে আমার মামার মূল মৃত্যুর কারণ। এই যে কাজটা হয়েছে পুরো পরিকল্পিতভাবে হয়েছে এবং তারা দলে 50 জন ছিল। আমার মামা অনেক কষ্ট পাইয়া মারা গেছে। আমার 2টা ভাই আমার একটা ভাই একটা বোন এতিম হয়েছে। ওনারা চাইছে যে আমার বাবার কষ্টের টাকা দিয়ে এই গোড়ার দোকানটা যেতে ওনাদের নামে করে দেয় এবং এই বিনিময়ে 2 লাখ টাকা চাঁদা চাইছে প্রত্যেক মাসে। আমরা আমার বাবার হত্যার বিচার চাই। ভাই হত্যার বিচার চেয়ে রাজধানীর কোতোয়ালি থানায় 19 জনকে আসামি করে মামলা করেছেন বোন মঞ্জুয়ারা বেগম। পুলিশ বলছে ভাঙাড়ি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ড। এলাকায় ভাঙাড়ির ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে আর কি ওদের ভিতরে গ্যাঞ্জামটা তৈরি হয়েছে। 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, মঈন এবং তারেক নামে 2 জনকে। তারেকের কাছ থেকে একটা অস্ত্র উদ্ধার করছে অবশ্য সেনাবাহিনীর সহযোগিতায়। তাদেরকে রিমান্ড নেওয়া হয়েছে, একজনের 5 দিনের, একজনের 2 দিনের। এখন পর্যন্ত পলাতক আসামিদের গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে। মিটফোর্ড রোডে ভাঙাড়ি পট্টিতে ব্যবসা করতেন নিহত সোহাগ। তিনি একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। হত্যার প্রধান অভিযুক্ত মাহমুদুল হাসান মাহিনও যুবদলের নেতা পরিচয় দিয়ে থাকেন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে জড়িত 4 নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শুক্রবার রাতে বহিষ্কারাদেশ দিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএনপির অঙ্গ সংগঠন 3টি। সোহাগ হত্যা মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবক দলের সদস্য কালু এবং চকবাজার থানা ছাত্র দলের সদস্য সচিব অপু দাসকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আলোচিত এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে মুঠোফোনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, এসব ঘটনার বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান দলের। জড়িতদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। 5 আগস্টের পর ধর্ণা দেওয়ার পরও ব্যবসায়ীদের ক্ষেতলে মারছে বিএনপি। এ মন্তব্য করে এনসিপি নেতারা বলেন, দেশবাসী নতুন স্বাধীনতা পেলেও একটি দল ভাবছে তারা চাঁদাবাজি ও লুটপাটের স্বাধীনতা পেয়েছে। এ সময় সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে রাজপথে নামতে প্রস্তুত থাকার ডাক দেন তারা। যশোর ও খুলনায় পদযাত্রা ও সমাবেশে এনসিপি নেতারা আরও বলেন, বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনাকারীরাই ষড়যন্ত্রে লিপ্ত। দেশ গড়ার প্রত্যয়ে পথে প্রান্তরে ছুটে বেড়াচ্ছেন এনসিপির শীর্ষ নেতারা। 11তম দিনে যশোর ও খুলনায় হয় জুলাই পদযাত্রা।
শুক্রবার সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করে খুলনা নগরী শিববাড়ি মোড় থেকে শুরু হয় পদযাত্রা। তেঁতুলতলা ঘুরে আবারও একই স্থানে শেষ হয়। পরে বৃষ্টির মধ্যেই সংক্ষিপ্ত সমাবেশে নেতারা অভিযোগ করেন ৫ আগস্টের পর বিএনপির কাছে ব্যবসায়ীরা ধর্ণা দিলেও তাদের থেতলে মারছে দলটির নেতাকর্মীরা। লন্ডনে সিরিয়াল করেছেন, বিএনপির নেতাকর্মীদের কাছে সিরিয়াল করেছেন, কিন্তু আজকে বিএনপির নেতাকর্মীরা আপনাদের শরীর থেকে দিয়ে উপযুক্ত জবাব দিয়েছে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের বিবেক বোধ জাগ্রত করুন। জনাব তারেক রহমানকে বলবো, যদি আপনি ৮০ বছর মানুষের দৃষ্টিতে বাংলাদেশকে দেখেন তাহলে আপনি ভুল করছেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে আমরা অনুরোধ করব, আপনার এই তরুণ প্রজন্মকে বুঝুন। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়েছে কারণ তারা আমাদেরকে বুঝে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশে একটি দল ভাবছে তারা চাঁদাবাজি লুটপাটের স্বাধীনতা পেয়েছে। আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আর তারা ভেবেছিল তারা লুটপাটের স্বাধীনতা পেয়েছে, চাঁদাবাজের স্বাধীনতা পেয়েছে। যদি ভেবে থাকেন লুটপাটের স্বাধীনতা পেয়েছেন, খুবই ভুল ভাবছেন। ফ্যাসিস্টদের বিরুদ্ধে জনগণ যেভাবে রাজপথে নেমেছিল, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে একইভাবে রাজপথে নামতে হবে। এর আগে জুমার নামাজ শেষে যশোর রেল রোড এলাকা থেকে জুলাই পদযাত্রা শুরু হয়ে শহরের 0 পয়েন্ট মোড়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নাহিদ অভিযোগ করেন, বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনাকারীরাই ষড়যন্ত্রে লিপ্ত। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। এর আগে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করে এনসিপি। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে ফ্যাসিজমকে ফেরানোর ছক আঁকা হচ্ছে। বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে, জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে। এ সময় দ্রুত জুলাই সনদ ঘোষণা এবং নির্বাচনের আগে বিচার ও সংস্কার নিশ্চিত করার দাবি জানান এনসিপির নেতারা। অবশ্যই তাদের বিচার আমাদের নিশ্চিত করতে হবে। বিল্লাল হোসেন সজল, সময় সংবাদ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি বিএনপির। নেতারা বলছেন, ভোটের দিনক্ষণ ঠিক হলেই দেশে চলমান সংকটের সমাধান সম্ভব। তারা বলেন, ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত নির্বাচন চায় বিএনপি। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেলে দেশে স্থিতিশীলতা ফিরবে বলেও মত তাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। নানা সংকট, শঙ্কা, সংস্কার প্রস্তাব সবকিছুর কেন্দ্রবিন্দু এখন জাতীয় নির্বাচন। রাজনীতিকদের মতে দেশের চলমান সংকটের সমাধান হতে পারে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে। সেই নির্বাচন কবে হবে তা নিয়ে মতপার্থক্য আর যুক্তিতর্কে সরগরম রাজনৈতিক অঙ্গন। তথ্য প্রযুক্তিগত যাতে কোনো চিত্র। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ নিজেই নিজেদেরকে হত্যা করেছে। আগামী ফেব্রুয়ারির নির্দিষ্ট একটি তারিখে নির্বাচনের ঘোষণা দিলে দেশের সব সমস্যা কেটে যাবে বলেও দাবি করেন তিনি। সরকারকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে, একটি তারিখ ঘোষণা করতে হবে। তাহলে এখন যে অস্থিরতা এবং সংকট, আমার মনে হয় অনেক অংশে সেটা কমে যাবে। এদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মোনাজাত অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কার নিয়ে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচন দিতে হবে। আগে সংস্কার ইত্যাদি ইত্যাদি কথা বলে এটা তো বিভ্রান্তি দিচ্ছে। এইভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটা না করে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জাসাস আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ক্ষমতায় যেতে নয়, নির্বাচনের মাধ্যমে দেশে দ্রুত গণতন্ত্র উত্তরণ চায় বিএনপি। আর যারা যারা বিএনপি ক্ষমতায় যাওয়াটাকে পছন্দ করতেছেন না, তাদেরকে বলবো আপনারা একটা ঐক্যজোট করেন, করে 300 আসনে 300 প্রার্থী দেন। বিএনপি এককভাবে 300 আসনে প্রার্থী দেবে, লড়াইটাও হয়ে যাক। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয় নাই, বিএনপি গণতন্ত্র উদ্ধার করার জন্য পাগল হয়েছে। সমাজে নতুন করে বৈষম্য সৃষ্টি হয় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের প্রতি আহ্বান জানান তিনি। তারা এমন কাজ করেন না যে আপনারা নিজেরই বৈষম্য সৃষ্টি করছে।
আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দুদকের মামলায় গ্রেফতার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা 3 দিনের রিমান্ড আবেদন করলে সংশ্লিষ্ট কোর্টে পরে শুনানির কথা জানান আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, ব্যাংক খাত ধ্বংসের অন্যতম কারিগর আবুল বারকাত। 297 কোটি টাকা আত্মসাতের এই মামলায় সাবেক গভর্নর আতিউর রহমান সহ 23 জনকে আসামি করা হয়। 297 কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় শুক্রবার দুপুরে আদালতে আনা হয় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে। বিগত সরকারের সময় 2009 থেকে 2014 সাল পর্যন্ত ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে ঋণ প্রদানে অনিয়ম সহ নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঋণের নামে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স 297 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আবুল বারকাত, সাবেক গভর্নর আতিউর রহমান সহ সংশ্লিষ্ট 23 জনকে আসামি করে চলতি বছরের ফেব্রুয়ারিতে মামলা করে দুদক। এই মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 3 দিনের রিমান্ড আবেদন করে দুদক। দাবি করা হয়, ব্যাংক খাত ধ্বংসের অন্যতম কারিগর আবুল বারকাত। তবে রিমান্ডের বিষয়ে পরে শুনানি হবে উল্লেখ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। যাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে, তার অন্যতম একজন সিফাহ সালার ছিলেন সেই আবুল বারাকাত। সম্পদ রক্ষা করবেন রাষ্ট্রের, সেটা তিনি না করে তিনি যেটা করেছেন সেই ব্যাংককে তিনি ডুবিয়েছেন। এন্টি কারাপশনের যে মামলাটা বিজ্ঞ সিএমএম আদালতের তার শোনার কোনো এখতিয়ার নাই, শুধুমাত্র তিনি তাকে সৌনারেশ দেখিয়ে তাকে কারাগারে সিডব্লিউ বলে কারাগারে প্রেরণ করেছেন। আসামি পক্ষের আইনজীবীর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। 2022 সালে ইতিমধ্যে উনি দুদক থেকে তদন্ত করে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেম গল্প, সেম এফআইআর, সবকিছু সেম দিয়ে আবার নতুন করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে আবুল বারকাতকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের নেওয়া প্রায় সব মেগা প্রকল্পই দুর্নীতি আর ভুলে ভরা বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সময় সংবাদের সঙ্গে আলাপচারিতায় জানান, নতুন করে প্রকল্পগুলোর অর্থনৈতিক পুনর্মূল্যায়ন, নকশা পরিবর্তন, নতুন ঠিকাদার নিয়োগ সহ নানা জটিলতায় বেশ কিছু প্রকল্পে ধীরগতি তৈরি হয়েছে। তবে প্রতিটি প্রকল্পই সময়মতো বাস্তবায়ন করতে কাজ করছে সরকার। এই মুহূর্তে বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পের সংখ্যা 1003, যার সবগুলোই নেওয়া হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। অধিকাংশ মেগা প্রকল্প শেষ করার আগেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগের। 2024-এর 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রায় 1 বছরে খুব বেশি এগোয়নি এসব অসমাপ্ত প্রকল্পের কাজ। এমন বাস্তবতায় পরিকল্পনা উপদেষ্টা বলছেন, আওয়ামী আমলে নেয়া সব প্রকল্পই দুর্নীতি আর ভুলে ভরা। চলতি প্রকল্পগুলোতে ইতিমধ্যে আমরা যতদূর পারি এগুলোকে যুক্তিসঙ্গত করেছি, নকশা পরিবর্তন করেছে, অনেক জায়গায় ঠিকাদার অনেকে দুর্নীতি করেছে, অনেকে পালিয়ে গেছে, নতুন ঠিকাদার নিয়োগ দিতে হচ্ছে। প্রকল্প বাস্তবায়নের গতিও একটু কমে গেছে, যে কারণে ডিবির বাস্তবায়নের গতি কমে গেছে। আর্থিকভাবে ব্যাপক ক্ষতি এড়াতে হাজার কোটি টাকার মেগা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে চায় সরকার জানিয়ে উপদেষ্টা বলেন, এরই মধ্যে কিছু প্রকল্পের জটিলতা কাটিয়ে পুরোদমে শুরু হয়েছে কাজ এবং তা সঠিক সময়ে সম্পন্ন হবে বলেও প্রত্যাশা তার। যেই প্রকল্পগুলো আমরা জানি যে আর ফেরা যাবে না, ভালো হোক খারাপ হোক, সেই প্রকল্পগুলো আমরা বরং যত দ্রুত সম্ভব এটা শেষ করার চেষ্টা করব। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ পুনর্মূল্যায়ন শেষ হয়েছে এরই মধ্যে। মেট্রো রেলের MRT 6 লাইনের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কাজের সব কারিগরি মূল্যায়ন শেষে নতুন চুক্তি হয়েছে জাইকার সঙ্গে। এই অংশটা নিয়ে একটা জটিলতা ছিল যে এটা যারা জাইকা জাপানি সহায়তায় অবকাঠামো তৈরি হয়েছে, কিন্তু এর মধ্যে যেই যন্ত্রপাতি বসানোর কথা সেটা আবার অন্য ঠিকাদার, কিন্তু এই সমস্যার এখন সমাধান হয়েছে। মেগা প্রকল্পগুলোকে দুর্নীতিমুক্ত, সঠিক সমীক্ষা ও দ্রুত বাস্তবায়ন করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের বিশেষায়িত বিভাগ IMED-কে আরও শক্তিশালী করা হচ্ছে। দেওয়া হচ্ছে প্রকল্প পরিদর্শন ও কোনো অসঙ্গতি পেলে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা। নাজমুস তালেহি, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি থামায় কিছুটা উন্নতি হয়েছে ফেনীর প্লাবন পরিস্থিতির। পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। তবে এখনও পানিতে নিমজ্জিত বিভিন্ন উপজেলার 80 গ্রাম।
দুর্ভোগে লাখো মানুষ। স্থানীয়রা বলছেন, টেকসই বাঁধ নির্মাণ না করায় কোনো কাজে আসে না সংস্কার। ৮ জুলাই মঙ্গলবার ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙে যায় পরশুরাম উপজেলার চিথুলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা সংলগ্ন মুহুরী নদীর বেড়িবাঁধ। হু হু করে লোকালয়ে ঢুকতে থাকে পানি, প্লাবিত হতে থাকে গ্রামের পর গ্রাম। বেড়িবাঁধের পাশেই ঘর ছিল এই ইউনিয়নের বাসিন্দা মাসুমের। চোখের পলকেই পানিতে ভেসে যায় দুটি ঘর সহ শেষ সম্বলটুকু। অসহায় চোখে দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় ছিল না তার। সব হারিয়ে নিঃস্ব মাসুমের পরিবার এখন আশ্রিত অন্য কোথাও। 15টা বছর আমরা একবারে জর্জীর্ণ হয়ে গেছি, আমরা একবারে নিঃশেষ হয়ে গেছি। তবে এবারই প্রথম নয়, বিগত 10 বছর ধরেই একই চিত্র দেখে আসছেন এই এলাকার বাসিন্দারা। টানা আজকে 10 বছর এই প্রত্যেকটা স্পট, এই যে দেখেন প্রত্যেকটা স্পট শুধু ভাঙন আর ভাঙন। 2টা ঘরে আসিল থাকার জায়গা, শেষটুকু এটা হঠাৎ করে সবগুলা নদীর বাড়িবাঁধ ভাঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, মুহুরী নদীর উপর নির্মিত পুরাতন সেতুগুলোর কারণে ঠিকভাবে সরতে পারে না পানি, আর সে প্রভাব পড়ে লোকালয়ে। তাই স্থায়ী বেড়িবাঁধের পাশাপাশি সেতু সংস্কারের দাবি তাদের। আমাদের ত্রাণের প্রয়োজন না, আমরা স্থায়ী বেড়িবাঁধ চাই। এই বাঁধটা যদি হয় আমাদের এই অঞ্চলের এই এলাকার মানুষের সবাই ভালো হবে। গত কয়েকদিনের তুলনায় ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী প্রায় 1.5 লাখ বাসিন্দা। গত কয়েকদিনের তুলনায় ফেনীতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী প্রায় 1.5 লাখ বাসিন্দা। স্থানীয়রা বলছেন, এই সমস্যার যেহেতু ভবিষ্যতে আবার পড়তে না হয়, তার জন্য প্রয়োজন টেকসই স্থায়ী বাঁধ নির্মাণ। ফেনীর ছাগলনাইয়া থেকে মনির হুসাইন, সময় সংবাদ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কাঠমান্ডু ফ্লাইটে কোনো বোমা পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমান কর্তৃপক্ষ। শুক্রবার বিকেল 4টা 45 BG 373 ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। ফ্লাইট যখন ট্যাক্সিতে, তখন 4টা 26 অজ্ঞাতনামা ফোন কল থেকে বোমা থাকার তথ্য আসে। এরপরে বিমান বাহিনীর টাস্ক ফোর্স ও এফসেক দ্রুত বিমানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে। বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ও এপিবিএনের ডগ স্কোয়াড ঘটনাস্থলে আসে। যোগ দেয় র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলও। পরে উড়োজাহাজের ভেতর এবং যাত্রীদের লাগেজ পরীক্ষা করা হয়। কোথাও সন্দেহজনক কিছু পায়নি তল্লাশি দল। বিমানবন্দরের সকল বিমান উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। জনসংখ্যা বাড়ছে, তার থেকে প্রকট হচ্ছে বেকারত্ব। প্রায় 26 লাখ উচ্চশিক্ষিত বা গ্র্যাজুয়েট এখন উপার্জনহীন। দেশের শ্রমবাজার ও আর্থিক খাত অনেকটা টিকিয়ে রেখেছেন মাধ্যমিকের গণ্ডি পেরোনো যুবকরা। গবেষকরা বলছেন, বাজারের চাহিদার সঙ্গে শিক্ষা ও প্রশিক্ষণের সামঞ্জস্য না থাকার জন্যই এমন দশা। পরিস্থিতি বদলাতে রাজনৈতিক সদিচ্ছা ও দূরদর্শী পরিকল্পনায় জোর দিচ্ছেন শিক্ষাবিদ। সেলিয়া সুলতানার প্রতিবেদন। মানিক মিয়ার ছোট্ট সংসারের ভবিষ্যৎ যেন করাইল বস্তির বাইরে পা বাড়ায় না। ছেলেটিকে শিক্ষিত করতে পারলে তবেই হয়তো সম্ভব ছিল। মানিক মিয়ার অভিজ্ঞতায় এই বস্তিতে প্রাইমারি স্কুলের গণ্ডি পেরোনারাও যোগ্যতা অনুযায়ী কাজ পাননি। সক্ষমতা কাজে না লাগানোর এই পরিস্থিতি পুঁথিবিদ্যার সহজ ভাষায় শ্রমশক্তির অপচয়। একদিন দিন মজুরি কাজ করলাম, পরে 2 দিন বয়ে যাবে। বাজারের সাথে তাল রেখে শ্রমশক্তি তৈরি না হওয়ায় বড় শ্রমশক্তির ঘাটতি থেকে গেছে শ্রমবাজারে। আবার উপার্জনহীন উচ্চশিক্ষিতের সংখ্যা 1.5 দশকে বেড়ে হচ্ছে দ্বিগুণ। শিল্পবাজারের উচ্চ পর্যায়ে এখনও বিদেশি নির্ভর। সব বাজি রেখে অভিবাসী হচ্ছেন অদক্ষ শ্রমিক। বিআইডিএসের গবেষণা বলছে, আর্থিক ও সামাজিক খাতে এখন নেতৃত্ব দিচ্ছে মাধ্যমিক গণ্ডি পেরোনো যুবকরা। আমাদের ইন্ডাস্ট্রির স্ট্রাকচারটা যেমন, সেই স্ট্রাকচারের সাথে সামঞ্জস্যপূর্ণ লেবার ফোর্স আমরা তৈরি করতে পারিনি। সেটা আমার মিসম্যাচ, যেটা আমার একটা বড় মিসম্যাচ। স্কিলের একটা বড় অভাব আছে। কিন্তু আসলেই আমাদের সোসাইটিতে কতটুকু কী ধরনের স্কিল দরকার, সেটা তো একজনের বসে জিনিসটা বুঝতে হবে। 24 জুলাইয়ের ছাত্র আন্দোলনের শুরু ছিল বৈষম্য নিরোধের দাবিতে। সমাজ গঠনের অংশীদারিত্ব হবে সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠা ও সমবন্টনের। শিক্ষাবিদরা মনে করেন, বেকারত্ব দূরে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ ছাড়াও রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। এখানে তো অভিজ্ঞতা থেকে কেউ শেখে না। যেগুলো ভুল প্রমাণিত হয়েছে আমাদের, ভবিষ্যতে যাতে সেই ভুল রিপিটেড না হয়, আমরা সেই দিকে লক্ষ্য রেখে কাজ করব এবং সেইভাবে কাজ করলেই তো আসলে এই কি হয়, সমস্যার সমাধান হয়। জনমিতির লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হলো একটি দেশের নির্ভরশীল মানুষের তুলনায়
কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি হবে, যার উপর নির্ভর করে চীন, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো জনসম্পদকে কাজে লাগিয়ে আজকের এই অবস্থায় পৌঁছেছে। বাংলাদেশও কিন্তু এই জননৈতিক লভ্যাংশ পেতে পারে 2040 সাল পর্যন্ত। এজন্য অবশ্য বাংলাদেশকে শিক্ষা, স্বাস্থ্য এবং প্রশিক্ষণ খাতে যেমন ব্যয় বাড়াতে হবে, ঠিক একইভাবে কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনবলও সৃষ্টি করতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 121 জনে। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 173 জন। তাদের উদ্ধারে অভিযান চলছে। বন্যার পর ঝড় আঘাত হানায় উদ্ধার কার্যক্রম আরও কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাসের গভর্নরের অনুরোধে একটি ফেডারেল দুর্যোগ ঘোষণায় স্বাক্ষর করেছেন। অন্যদিকে টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে পাকিস্তানের লাহোর। এখন পর্যন্ত অন্তত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে চীনের দক্ষিণ ও উত্তর পশ্চিমাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সিচুয়ান প্রদেশে বহু বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যেও আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ঘরবাড়ি। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।